নমস্কার, গল্পবৃক্ষ চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের আজকের গল্প কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 31 ভাদ্র 1283 সাল। তিনি ছিলেন একজন অন্যতম ঔপন্যাসিক ও গল্পকার। তার বিখ্যাত কতগুলি উপন্যাসের মধ্যে বড়দিদি, পরিণীতা, পল্লী সমাজ, দেবদাস ও শ্রীকান্ত অন্যতম। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি অপরাজেয় কথাশিল্পী নামে খ্যাত। তো মন দিয়ে শুনতে থাকুন আমাদের আজকের উপস্থাপনা মহেশ। গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট। তবু দাপটে তাঁর প্রজারা টু শব্দটি করতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলে জন্মতিথি পূজা সেরে তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাড়ি ফিরছিলেন। বৈশাখ শেষ হয়ে আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নেই। অনাবৃষ্টির আকাশ হতে যেন আগুন ঝরে পড়ছে। সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলে পুড়ে ফুটি ফাটা হয়ে আছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়ে ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে। অগ্নিশিখার মতো তাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চেয়ে থাকলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। ইহারি সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি। তার মাটির প্রাচীর পড়ে গিয়ে এখন প্রাঙ্গণ এসে পথে মিশেছে, এবং অন্তঃপুরে লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করে নিশ্চিন্ত হয়েছে। পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়িয়ে তর্করত্ন উচ্চ কণ্ঠে ডাক দিল, ওরে ও গফরা, বলি ঘরে আসিস? তার বছর দশেকের মেয়ে দুয়ারে দাঁড়িয়েছিল, শুনে সাড়া দিল। বলি বাবারে কেন ডাকতিস? বাবার যে জ্বর গো। জ্বর না চাই, ডেকে দেয় হারামজাদাকে, পাষণ্ড কোথাকার। হাঁক ডাকে গফুর মিয়া ঘর থেকে বাইরে বেরিয়ে জ্বরে কাঁপতে কাঁপতে এসে দাঁড়ালো। ভাঙা প্রাচীরের গা ঘেঁষে একটা পুরাতন বাবলা গাছ, তার ডালে বাঁধা একটা ষাঁড়। তর্করত্ন দেখে বলল, ওটা হচ্ছে কি শুনি? এ হিঁদুর গা, ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? তার মুখখানা রাগে ও রোদের ঝাঁঝে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়ে বাজে বাক্যই বাহির হইবে। কিন্তু কিছু বুঝতে না পেরে গফুর শুধু চেয়ে রইল। তর্করত্ন বললেন, সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা, দুপুরে ফেরার পথে দেখছি তেমনি ঠায় বাঁধা। গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, সে কিন্তু যে সে বামুন নয়। কি করবো বাবা ঠাকুর, বড় লাসারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরে যে দুকুটো খাইয়ে আনবো, তাও মাথা ঘুরে পড়ে যায়। তবে সেরে দে না, আপনি চড়াই করে আসুক। কোথায় সারবো বাবা ঠাকুর? লোকের ধান এখনো সব জারা হয়নি, খামারে পড়ে। খড় এখনো গাদি দেওয়া হয়নি, মাঠের আলগুলো সব চলে গেল। কোথাও এক মুঠো ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা ফেরে খাবে, কেমনে সারি বাবা ঠাকুর? না সারিস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দুয়াটি বিছুলি ফেলে দে না, ততক্ষণ শিবক। তোর মেয়ে ভাত রাঁধেনি, ফ্যানে জলে এক গামলা দিয়ে না, খাক। গফুর জবাব দিল না। নিরুপায়ের মতো তর্করত্নের মুখের দিকে চেয়ে তার নিজের মুখ দিয়ে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাইরে বেরিয়ে এলো। তাও নেই বুঝি?
তা কি করলি অত খড়? ভাগে এবার যা পেলি সমস্ত বেছে পেটায় নম। গরুটার জন্য কি এক আঁটিও ফেলে রাখতে নেই? বেটা কষাই কোথাকার। কাহন খানে খড় এবারে ভাগে পেয়েছিলাম, কিন্তু গেল সনের সব বকেয়া বলে কর্তা মশাই সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবু মশাই হাকিম তুমি, তোমার রাজত্বে সেরে আর যাবো কোথায়? আমাকে 15 বিসুলি না হয় দাও। সালে খড় নেই, একখানি ঘর, বাপ বেটিতে থাকি, তাও না হয় তালপাতার গোজা গাজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব। কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ যে মারা যাবে। সাধ করে আবার নাম রাখা হইছে মহেশ, হেসে বাঁচি নে। কিন্তু হাকিমের দয়া হলো না। মাস দুয়েক খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন, কিন্তু বেবাক খড় সরকারের গাদা হয়ে গেল, আর আমাদের কুটোটি পেলে না। বলতে বলতে তার কণ্ঠস্বর অশ্রুভারে ভারী হয়ে উঠল, কিন্তু তর্করত্নে তাতে করুণা হলো না। সে বলল, আচ্ছা মানুষ তো তুই, খেয়ে রেখেছিস তা দিবি নে? জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি? তোরা তো তাও রাম রাজত্বে বাস করিস, ছোট লোক কি না, তাই তো নিন্দে করে মরিস। গফুর লজ্জিত হয়ে বলল, নিন্দে করব কেন বাবা ঠাকুর? নিন্দে তার আমরা করি নে, কিন্তু কোথা থেকে দিই বলতো? বিঘে 4 জমি ভাগে করি, কিন্তু উপরি উপরি 200 না জন্মা। মাঠে ধান শুকিয়ে গেল, বাপ বেটিতে দুবেলা পেট ভরে খেতে পর্যন্ত পাইনে। ঘরের পানে চেয়ে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই, পা সরিয়ে শোবার ঠাঁই মেলে না। মহেশকে একটিবার তাকিয়ে দেখো, পাজরা গোনা যাচ্ছে। দাও না ঠাকুর মশাই কাহন 2 খড়, গরুটাকে 2 দিন পেট পুড়ে খেতে দিই। বলতে বলতে সে ধপ করে ব্রাহ্মণের পায়ের কাছে বসে পড়ল। তর্করত্ন 2 পা পিছিয়ে গেলেন, তারপর বললেন, আরে 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 আরে, করিস কি? ছুঁয়ে ফেলবি নাকি? না বাবা ঠাকুর, শোবো কেন, শোবো না, কিন্তু দাও এবার আমাকে কাহন 2 খড়। তোমার 7-8টে গাদা সেদিন দেখে এসেছি, একটি দিলে তুমিও টের পাবে না। আমরা না খেয়ে মরি, ক্ষতি নেই, কিন্তু ও আমার অবলা জীব, কথা বলতে পারে না, শুধু সে থাকে আর চোখ দিয়ে জল পড়ে। ধার নিবি তা শুধবে কে শুনি? যেমন করে পারি শুধবো বাবা ঠাকুর, তোমারে ফাঁকি দেব না। তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করে গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করে বলল, ফাঁকি দেব না, যেমন করে পারি শুধবু। আহা হা, রসিক নাগর আমার। যা যা সর, ছাড়, ঘরে যাই, বেলা বয়ে গেল। এই বলে তিনি একটু মুচকি হেসে পা বাড়িয়ে এগোতেই আবার সহসা সভয়ে পিছিয়ে গিয়ে ক্রোধের সাথে বলে উঠলেন, এই 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 সিংড়ে আসে যে, গুতবে নাকি? গফুর উঠে দাঁড়ালো। ঠাকুরের হাতে ফলমূল ও ভিজে চালের পুঁটলি ছিল, সেটা দেখে বলল, ওই ওই গন্ধ পেয়েছে, ওই তোমার হাতে ফল আর চাল ভেজা আছে, এক মুঠো খেতে চায়। খেতে চায় তা বটে, যেমন চাষা তার তেমনি বলদ, খড় জোটে না আবার চাল কলা খাওয়া চাই। নে নে, পথ থেকে সরিয়ে বাঁধ, যে সিং কোন দিক দেখছি কাকে খুন করবে। এই বলে তর্করত্ন পাশ কাটিয়ে চলে গেলেন। গফুর সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে মহেশের মুখের দিকে চেয়ে রইল। তার নিবিড় গভীর কালো 2টো চোখ বেদনা ও ক্ষুধায় ভরা। তোকে দিল না এক মুঠো, ওদের অনেক আছে তবু দেয় না, না দিকে। তার গলা বুঝে এলো,
তারপরে চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। কাছে এসে নীরবে ধীরে ধীরে তার গলায়, মাথায়, পিঠে হাত বুলিয়ে দিতে দিতে চুপি চুপি বলতে লাগলো, মহেশ, তুই আমার ছেলে। তুই আমাদের 8 সন প্রীতি পালন করে বুড়ো হয়েছিস। তোকে আমি পেট পুড়ে খেটে দিতে পারিনি, কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। মহেশ তার উত্তরে শুধু গলা বাড়িয়ে আরামে চোখ বুজে রইল। গফুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়ে মুছে ফেলে তেমনই অস্ফুটে বলতে লাগলো, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে। শ্মশান ধারে গায়ের যে গোজরটুকু ছিল তাও পয়সার লোভে জমি বিলি করে দিলে। এই 2 বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল? ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি। তোকে নিয়ে আমি কি যে করি, গায়ে আর তোর জোর নেই। দেশের কেউ তোকে চায় না, লোকে বলে তোকে গোহাটায় বেচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করে আবার তার 2 চোখ বয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। হাত দিয়ে মুছে ফেলে গফুর একবার এদিকে ওদিকে চাইল। তারপর ভাঙা ঘরের পিছন থেকে কতকটা পুরনো বিবর্ণ খড় এনে মহেশের মুখের কাছে রেখে দিয়ে আস্তে আস্তে বলল, নে বাবা, শিগগির করে একটু খেয়ে নে বাবা, দেরি হলে আবার। বাবা, কেন মা? ভাত খাবে, এসো। এই বলে আমিনা ঘর থেকে বাইরে এসে দাঁড়ালো। এক মুহূর্ত চেয়ে থেকে বলল, বাবা, মহেশকে আবার ঘরে সাল থেকে তুমি খড় দিয়েছো? পুরানো পচা খড় মা, আপনি জোরে যাচ্ছিল। কিন্তু আমি যে ভেতর দিয়ে শুনতে পেলুম যে তুমি কি যেন একখানা বার করতেছ। না মা, ঠিক টেনে নয়। কিন্তু দেওয়ালখানা যে পড়ে যাবে বাবা। গফুর চুপ করে রইল। একটি মাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে এমন ধারা করলে আগামী বর্ষায় এটাও টিকবে না। এ কথা তার নিজের চেয়ে আর বেশি কে জানে। অথচ এই উপায় বা কদিন চলে? বাবা, হাত ধুয়ে ভাতখানা খেতে এসে দেখিনি, তোমার জন্যই ভাত বেড়ে দিয়েছি। হ্যানটুকু দে তো মা, একেবারে খাইয়ে দিয়ে যাই। ভাতের ফ্যান যে আজ নেই বাবা, হাঁড়িতেই মরি গেছে। গফুর নীরব হয়ে রইল। দুঃখের দিনে এতটুকুও যে নষ্ট করা যায় না তা এই 10 বছরের মেয়েটাও বুঝে গেছে। হাত ধুয়ে সে ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো। একটা পিতলের থালায় পিতার শাকান্ন সাজিয়ে দিয়ে কন্যা নিজের জন্য একখানি মাটির সানকিতে ভাত বেড়ে নিয়েছে। গফুর আস্তে আস্তে বলল, আমি না, আমার গায়ে যে আবার শীত করে মা। জ্বর গায়ে খাওয়া কি ভালো? ও মা, তখন যে বললে তোমার বড় খিদে পেয়েছে। তখন হয়তো জ্বর ছিল না মা। তাহলে তুলে রেখে দি, সাঁঝের বেলা খেও। কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমি না। তবে গফুর কত কি যেন চিন্তা করে। হঠাৎ এই সমস্যার মীমাংসা করে বলে ফেলল, এক কাজ কর না মা আমিনা, মহেশকে না হয় ধরে দিয়ে আয়। তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমিনা? পারবো বাবা। গফুরের মুখ রাঙা হয়ে উঠল। পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হয়ে গেল, তাই 2টি প্রাণী ছাড়াও আরও একজন বোধ করি অন্তরিক্ষে থেকে লক্ষ্য করলেন। 5-7 দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তা মুখে দাওয়ায় বসেছিল। তার মহেশ কাল থেকে এখনো পর্যন্ত ঘরে ফেরেনি। নিজে সে শক্তিহীন, তাই আমিনা সকাল থেকে সর্বত্র খুঁজে বেরিয়েছে। পরন্ত বেলায় সে ফিরে এসে বলল, শুনিস বাবা, মানিক ঘোষের আমার মহেশকে থানায় দিয়েছে। দূর পাগলি। হ্যাঁ বাবা, সত্যি। তাদের চাকর বললে তোর বাপকে গিয়ে বল যা খোঁয়ারে খুঁজতে। কি করেছিল সে?
তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা। গফুর স্তব্ধ হয়ে বসে রইল। মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করছিল, কিন্তু এ আশঙ্কা ছিল না। সে যেমন নিরীহ তেমনি গরিব, সুতরাং প্রতিবেশী কেউ তাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তার নেই। বিশেষত মানিক ঘোষ, গোব্রাহ্মণে ভক্তি তার এ অঞ্চলে বিখ্যাত। বাবা, বেলা যে পড়ে এলো গো, মহেশকে আনতে যাবিনি? না, যাব না। কিন্তু তারা যে বললে 3 দিন হলেই পুলিশের লোক তাকে গোহাটায় বেচে দেবে। পেলুগে গোহাটা বস্তুটা যে ঠিক কি আমিনা তা জানতো না, কিন্তু মহেশের সম্পর্কে এর উল্লেখ মাত্রেই তার পিতা যে কিরূপ বিচলিত হয়ে উঠত এটা সে বহুবার লক্ষ্য করেছে। কিন্তু আজ সে আর কোনো কথা না বলে আস্তে আস্তে চলে গেল। রাত্রের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে গফুর বংশীর দোকানে এসে বলল, ওরো 1 আনা দিতে হবে। এই বলে সে তার পিতলের থালাটি বসবার মাচার নিচে রেখে দিল। এই বস্তুটির ওজন ইত্যাদি বংশী সুপরিচিত। বছর 2 মধ্যে সে 5 এটাকে বন্ধক রেখে একটি করে টাকা নিয়েছে। অতএব আজও আপত্তি করল না। দোকানদার তাকে একটা টাকা দিয়ে দিল, আর তারপর যা হবার তাই হলো। গপু সেই টাকা নিয়ে থানায় গিয়ে তার মহেশকে ছাড়িয়ে আনলো। মহেশকে ছেড়ে এক দণ্ড থাকতে পারে না গফুর। পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল। সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খুঁটি, সেই তৃণহীন শূন্য আধার, সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়ো গোছের মুসলমান তাকে অত্যন্ত তীব্র চোখ দিয়ে পর্যবেক্ষণ করছিল। অদূরে একধারে 2 হাঁটু জড়ো করে গফুর মিয়া চুপ করে বসেছিল। পরীক্ষা শেষ করে বুড়ো চাদরের খুঁট হইতে একখানি 10 টাকার নোট বাইরে করে তার ভাঁজ খুলে বারবার মসৃণ করে তার কাছে গিয়ে বলল, আর ভাঙবো না, এই পুরোপুরি দিলাম, নাও। গফুর হাত বাড়িয়ে গ্রহণ করে তেমনি নিঃশব্দে বসে রইল। যে 2জন লোক সঙ্গে এসেছিল তারা গরুর দড়ি খোলবার উদ্যোগ করতেই গফুর অকস্মাৎ সোজা হয়ে উঠে দাঁড়িয়ে উদ্ধত কণ্ঠে বলে উঠল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। তারা চমকে গেল, আশ্চর্য হয়ে বলল, কেন হে? কেন আবার কি? আমার জিনিস আমি বেচবো না, আবার খুশি। এই বলে সে নোটখানা ছুঁড়ে ফেলে দিল। তারা বলল, তাহলে কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে? এই নাও না তোমার বায়না। এই বলে সে ট্যাগ হইতে 2 টাকা বার করে ঝনাত করে ফেলে দিল। একটা ঝগড়া বাঁধার উপক্রম হয়েছে দেখে বুড়ো হেসে ধীরভাবে বলল, চাপ দিয়ে আর 2 টাকা বেশি নেবে, এই তো? দাও হে, পানি খেতে ওর মেয়েকে হাতে 2 টাকা দাও। না, নেব না। কিন্তু এর বেশি কেউ 1 আধলা দেবে না, তা জানো? গফুর সজোরে মাথা নাড়িয়ে বলল, না। বুড়ো বিরক্ত হলো, বলল, না তো কি, চামড়াটাই যা দামে বিকবে, নইলে মাল আর কি আছে? তবা তবা। গফুরের মুখ দিয়ে হঠাৎ একটা বিশ্রী কথা বার হয়ে গেল এবং পরক্ষণে সে ছুটে গিয়ে নিজের ঘরে ঢুকে চিৎকার করতে লাগলো, এক্ষুনি যদি তোমরা না যাও তবে জমিদারের লোক ডেকে জুতো পিটা করে ছাড়বো। হাঙ্গামা দেখেই লোকগুলো চলে গেল, কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তার ডাক পড়ল। গফুর বুঝল এ কথা কর্তার কানে গিয়েছে। জমিদারের সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসেছিল। শিবুবাবু চোখ রাঙা করে বললেন, গফরা, তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনে। কোথায় বাস করে আছিস জানিস? জানি, আমরা খেতে পাইনি, নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না। সকলেই বিস্মিত হলো। এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলে তারা জানত। সে নিজের 2 হাত দিয়ে নিজের 2 কান মুড়ল
এবং প্রাঙ্গণে এক দিক হতে আরেক দিক পর্যন্ত নাক্ষর দিয়ে উঠে দাঁড়ালো। শিবুবাবু সদয় কণ্ঠে বললেন, আচ্ছা যা যা হয়েছে, আর কখনো এসব মতবুদ্ধি করিস নে। বিবরণ শুনে সবাই কটু বাক্য বলতে শুরু করলেন। আমাদের জমিদার বলে ছেড়ে দিল। জমিদার মশাইয়ের দয়া শরীর কিনা, তাই বেটা প্রাণে সি বাঁচি। সি সি সি, যা পাপ করেছে তার বলার নেই। তা এ পাপের কিছু শাস্তি সম্পর্কে শাস্ত্রে কিছু লেখা আছে নাকি তর্করত্ন মশাই? শাস্ত্রে যা আছে তাই মূর্খকে বলা আর দেয়ালকে বলা একই ব্যাপার। এ বেটাকে গ্রামের ত্রিসীমানাতেও রাখা ভালো কাজ হবে নি। গফুর একটা কথার জবাব দিল না। যথার্থ প্রাপ্য মনে করে অপমান ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পেতে গ্রহণ করে প্রসন্ন চিত্তে ঘরে ফিরে আসলো সে। প্রতিবেশীদের ঘর থেকে ফ্যান চেয়ে আমিনা মহেশকে খাইয়ে দিল এবং তার গায়ে, মাথায় ও শিঙে বারংবার হাত বুলিয়ে অস্ফুটে কত কথাই না বলতে লাগলো। জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে আসলো। রৌদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখের আত্মপ্রকাশ করেছিল, সে যে কত ভীষণ, কত বড় কঠোর হয়ে উঠতে পারে তা আজকের আকাশের প্রতি না চাইলে উপলব্ধি করাই যায় না। কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নেই। কখনো এর লেশমাত্র পরিবর্তন হতে পারে, আবার কোনো দিন আকাশ মেঘভারে স্নিগ্ধ সজল হয়ে দেখা দিতে পারে। আজ এ কথা ভাবতেই যেন ভয় হয়। মনে হয় সমস্ত প্রজ্বলিত নভস্থল ব্যাপী যে অগ্নি অনবরত ঝরছে, এর অন্ত নেই, এর সমাপ্তি নেই। সমস্ত নিঃশেষে দগ্ধ না হয়ে গেলে এ আর থামবে না। গফুর বাইরে গিয়েছিল কাজ করতে। ঘরে আমিনা ছিল। ইতিমধ্যেই মহেশ দড়ি ছিঁড়ে বাইরে বেরিয়ে পড়ে। তারপর সে ঢুকে পড়ে জমিদারের বাড়িতে। তারপর ফুল গাছগুলো মুড়িয়ে খেতে থাকে। শোরগোল পড়ে যায় সারা বাড়িতে। সবাই শত চেষ্টা করেও ধরতে পারে না। মহেশ খালি তেড়ে আসে। সবাই তাকে ধরার প্রাণপণ চেষ্টা করে, কিন্তু পারে না। এরই মধ্যে জমিদারের ছোট মেয়ে সেখানে এসে পড়ে। তারপর যেই সে মহেশকে আটকাতে যায়, তখনই মহেশ তাকে এক গুঁতো মেরে ফেলে দেয়। তারপর মহেশ জমিদারের পিঠে থেকে বাইরে বেরিয়ে এলো। তারপর সে ঘরে ফিরে আসলো। দুপুরবেলায় গফুর ঘরে ফিরে আসলো। পরের দ্বারে জনমজুর খাটা তার অভ্যেস নয়, এবং মাত্র দিন 4-5 তার জ্বর কমেছে, কিন্তু দেহ তেমনই দুর্বল এবং শ্রান্ত। তবু আজ সে কাজের সন্ধানে বাইরে বেরিয়েছিল, কিন্তু এই প্রচণ্ড রোদ কেবল তার মাথার ওপর দিয়েই গেছে, আর কোনো ফল হয়নি। ক্ষুধায়, পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখছিল। প্রাঙ্গণে দাঁড়িয়ে সে ডাক দিল, আমিনা, ভাত হয়েছে রে? মেয়ে ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে চুপ করে খুঁটি ধরে দাঁড়িয়ে থাকলো। জবাব না পেয়ে গফুর চেঁচিয়ে বলল, কিরে, কানে কথা যাচ্ছে নি? হয়েছে ভাত? না বাবা, হয়নি। কি বললি? হয়নি? কেন শুনি? সাল নেই বাবা। চাল নেই? সকালে আমাকে বলিসনি কেন? তোমারে রাত্রিরে যে বলেছিলুম। গফুর তার কণ্ঠস্বর অনুকরণ করে বলল, রাত্রিরে যে বলেছিলুম, রাত্রিরে বললে কারোর মনে থাকে? তার কর্কশ কণ্ঠে রাগ দ্বিগুণ বেড়ে গেল। মুখ অধিকতর বিকৃত করে বলল, সাল থাকবে কি করে? রোগা বাপ খাক আর না খাক, বুড়ো মেয়ে 4-5 করে ভাত গিলবে। এবার থেকে আমি সাল কুলু বন্ধ করে বাইরে যাব। দে এক ঘটি জল দে, ট্যাসটাই বুক ফেটে গেল। এবার বল, তাও নেই। আমিনা তেমনই চুপ করে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত অপেক্ষা করে গফুর যখন বুঝল যে ঘরে খাবার জল পর্যন্ত নেই, তখন সে আর আত্মসংবরণ করতে পারল না। দ্রুত পদে আমিনার কাছে গিয়ে সশব্দে তার গালে একটা চড় বসিয়ে দিল। জলও নেই? মুখ পোড়া হারামজাদা মেয়ে, সারাদিন তুই করিস কি? এত লোকের পরে তুই মরিস নে?
মেয়ে কোনো কথা বলল না। মাটি শূন্য কলসি তুলে নিয়ে সেই রোদের মাঝেই চোখ মুছতে মুছতে নিঃশব্দে বাইরে চলে গেল। সে চোখের আড়াল হতেই গফুরের বুকটা ফেটে গেল। মা মরা এই মেয়েটিকে যে সে কি করে মানুষ করেছে সে কেবল সেই জানে। তার মনে পড়ল এই তার স্নেহশীলা কর্মপরায়ণ শান্ত মেয়েটির কোনো দোষ নেই। খেতে সামান্য ধান কয়টি ফুরোনো পর্যন্ত তাদের পেট ভরে, দুবেলা অন্ন জোটে না, কোনোদিন একবেলা, কোনোদিন বা তাও নয়। দিনে 5-6 বার ভাত খাওয়া যেমনই অসম্ভব তেমনই মিথ্যা, এবং পিপাসার জল না থাকার কারণটাও সে জানে। গ্রামে যে 2-3টে পুকুর আছে তা একেবারে শুকনো। শিবচরণ বাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তা সাধারণ মানুষ পায় না। অন্যান্য জলাশয়ের মাঝখানে 2-একটা গর্ত খুঁড়ে যা কিছু জল সঞ্চিত হয় তাতে যেমন কাড়াকাড়ি তেমনি ভিড়। বিশেষত মুসলমান বলে এই ছোট মেয়েটিকে তো কেউ গায়েই ঘেঁষতে দেয় না। ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়িয়ে বহু অনুনয় বিনয় কেউ যদি দয়া করে তার কলসিতে ঢেলে দেয় সেইটুকুই সে ঘরে আনে। এই সব কিছুই সে জানে। হয়তো আর জল ছিল না, এবং কাড়াকাড়ির মাঝখানে কেউ হয়তো মেয়েটাকে কৃপা করার অবসর পায়নি। এমনই কিছু একটা হয়ে থাকবে নিশ্চয়ই। এই বুঝে তার নিজের চোখেও জল ভরে এলো। এমন সময় জমিদারের পেয়াদা যমদূতের মতো উঠোনে এসে উপস্থিত হলো। চিৎকার করে ডাকলো, ওরে গফরা, ঘরে আসিস? গফুর তিক্ত কণ্ঠে সাড়া দিয়ে বলল, আসি। কেন? বাবু মশাই ডাকছেন, আয়। আমার খাওয়া দাওয়া হয়নি, পরে যাব। এত বড় স্পর্ধা পেয়াদা সহ্য হলো না। সে বাজে একটা কথা যোগ করে বলল, বাবুর হুকুম তোকে জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে। গফুর দ্বিতীয়বার অবাক হলো। সে একটা দুর্বাক্য উচ্চারণ করে বলল, মহারানীর রাজত্বে কেউ কারোর গোলাম না, খাজনা দিয়ে বাস করি, এখন আমি যাব না। এই শুনে পেয়াদা চলে গেল। তারপর কিছুক্ষণ পর গফুর গিয়ে পৌঁছালো রাজ দরবারে। সবাই বসে আছে, কেউ কেউ গফুরকে কটু চোখে দেখছে। সে রাজার সামনে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, প্রণাম কর্তা, আপনি ডেকেছেন আমায়? জমিদার মুখে কিছুই বললেন না, পেয়াদাকে ইশারা করলেন। পেয়াদা বলল, কিরে হারামজাদা, তোর গরু দেখছি এবার মানুষ খুন করে বসবে কোন দিন? গফুর আশ্চর্য হয়ে বলল, কেন, কি করেছে আমার মহেশ? কি করেছে জানিস না তুই? তোর মহেশ জমিদার বাবুর বাগানে ঢুকে দামি দামি ফুল গাছগুলো চিবিয়ে খেয়েছে, আর আমাদের ছোট্ট দিদিমণিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। আগেও তো এ ভুল করেছে মহেশ, জমিদার বাবু মাফ করে দিয়েছে, এবারেও মাফ করে দেন কর্তা। জমিদার বাবু কড়া ভাবে বললেন, গফুরকে বলে দে সেবার মাপ করেছি, কারণ এত বড় বড় কথা তার ছিল না। আজ যা সে বলেছে সেটা মাপ করার নয়। ও ভুলে গেছে যে ও গরিব। ও খাজনা দিয়ে থাকে বলে কি ওকে ডাকা যাবে না নাকি? গরিবের রাগ দেখানোর অধিকার যে নেই সেটা ও ভুলে গেছে। ওকে বেতের ঘায়ে সেটা মনে করিয়ে দিতে হবে। কই হে, কে আছো? শুরু করো। জমিদারের কথা শেষ হতে না হতেই পেয়াদা বেত নিয়ে আসে। তারপর একটার পর একটা করে বেত পড়তে থাকে গফুরের সারা শরীরে। তার জ্বর গায়ে সেই বেত যেন অসীম যন্ত্রণার সৃষ্টি করছিল, কিন্তু পেয়াদা সেটার ভ্রুক্ষেপ না করে নির্মমভাবে বেত চালাতে থাকে, আর গফুর দাঁড়িয়ে থাকেন নিশ্চুপ হয়ে। কিছুক্ষণ পর জমিদার বলে, থাক, ছেড়ে দে, ওকে বল বাড়ি ফিরে যেতে। ঘণ্টাখানেক পরে সে জমিদারের সদর থেকে ফিরে গিয়ে নিঃশব্দে শুয়ে পড়ল। তখন তার চোখ মুখ ফুলে উঠেছে। তার এত বড় শাস্তির একমাত্র কারণ হলো মহেশ। এরূপ ঘটনা এই প্রথম নয়, আগেও ঘটেছে। শুধু গরিব বলেই তাকে মাফ করা হয়েছিল,
আগের মতো এবারও সে হাতে পায়ে পড়লে হয়তো ক্ষমা করে দিত, কিন্তু সে যে খাজনা দিয়ে বাস করে, কারোর গোলাম নয়, সেটা প্রকাশ করা হয়েছে। প্রজার মুখে এত বড় স্পর্ধা জমিদার হয়ে শিবচরণবাবু কোনো মতেই সহ্য করতে পারেননি। সেখানেও সে তার উপর হওয়া অত্যাচার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করেনি, সমস্তটা মুখ বুজে সহ্য করেছে। ঘরে এসেও সে তেমনি নিঃশব্দে পড়ে রইল। ক্ষুধা তৃষ্ণার কথা তার মনে হচ্ছিল না, কিন্তু বুকের ভিতরটা যেন বাইরের মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলতে লাগলো। এমনভাবে কতক্ষণ যে কাটলো তার হুঁশ ছিল না। কিন্তু হঠাৎ উঠোন থেকে তার মেয়ের চিৎকার ভেসে এলো, বাবা, ও বাবা, তাড়াতাড়ি এসো। তার মেয়ের চিৎকার কানে আসতেই সে সবেগে উঠে দাঁড়ালো এবং ছুটে বাইরে এসে দেখল আমিনা মাটিতে পড়ে আছে এবং বিক্ষিপ্ত ভাঙা কলসি থেকে জল ঝরে পড়ছে, আর মহেশ মাটিতে মুখ দিয়ে সেই জল মরুভূমির মতো যেন শুষে খাচ্ছে। গফুর ভাবল মহেশ কলসি থেকে জল খাওয়ার জন্য আমিনাকে ঠেলে ফেলে দিয়েছে। চোখের পলক পড়ল না। গফুর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল। মেরামত করবার জন্য কাল সে লাঙলের মাথাটা খুলে রেখেছিল, সেটাই দু হাতে তুলে নিয়ে সে মহেশের মাথার উপর সজোরে আঘাত করল। একটিবার মাত্র মহেশ মুখ তোলবার চেষ্টা করল, তারপরেই তার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিতে লুটিয়ে পড়ল। চোখের কোণ থেকে কয়েক ফোঁটা জল আর কান থেকে কয়েক ফোঁটা রক্ত বেরিয়ে এলো। বারদুই তার সমস্ত শরীরটা থরথর করে কেঁপে উঠল। তারপরে সামনে ও পিছনের পা দুটো যতদূর যায় প্রসারিত করে দিয়ে মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আমিনা কেঁদে উঠে বলল, বাবা, তুমি কি করলে বাবা? আমাদের মহেশ মইরা গেল গো বাবা, আমাদের মহেশ মইরা গেল, তুমি কি করলে বাবা? গফুর নড়ল না, জবাব দিল না, শুধু নির্নিমেষ চোখে আর একটা কালো চোখের দিকে তাকিয়ে পাথরের মতো নিশ্চল হয়ে গেল। ঘন্টা দুয়েকের মধ্যে সংবাদ পেয়ে গ্রামাঞ্চল থেকে মুচির দল এসে জুটল। তারা মহেশকে বাঁশে বাঁধতে লাগলো। তাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখে গফুর শিহরিত হয়ে চোখ বুঝল। ভালো করে বাঁধবি জানো, গরুটার ভার ভালো হবে, তোরা সব দেখে নিস কিন্তু। আর ওদিকটা বুঝে নেওয়ার সাথে। কিন্তু একটা কথাও বলল না। ধম্মে সইবে না গফুর, ধম্মে সইবে না। সি 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 নিরীহ প্রাণীকে একেবারে মাইরা ফেললি। সি সি, তোর কোথাও ঠাঁই হবে না রে, তোর কোথাও ঠাঁই হবে না। গফুর এ সকল কথারও উত্তর দিল না। দুই হাঁটুর ওপর মুখ দিয়ে ঠায় বসে রইল। অনেক রাতে গফুর মেয়েকে তুলে বলল, আমি না, চল আমরা যাই। সে দাওয়ায় ঘুমিয়েছিল। চোখ মুছে উঠে বসে বলল, কোথায় বাবা? ফুলবেরির শর্টকলে কাজ করতে। মেয়ে আশ্চর্য হয়ে রইল। ইতিমধ্যে অনেক দুঃখ কষ্টে তাদের দিন কেটেছে, কিন্তু কখনো বাবা কলে কাজ করতে যেতে রাজি হয়নি। বলতো সেখানে নাকি ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আবরু থাকে না। এ কথা সে বারবার শুনেছে। দেরি করিস নে মা, চল, অনেক পথ হাঁটতে হবে। কিন্তু বাবা, ওখানে তো। কি আর করবো মা, ওঠ মা, ওঠ, যেতে হবে। আমিনা জল খাবার ঘটি আর বাবার খাবার বিটলের খালাটি সঙ্গে নিতে যাচ্ছিল। গফুর নিষেধ করল, ওসব থাক মা, ওতে আমার মহেশের প্রায়শ্চিত্তির হবে। অন্ধকার গভীর রাতে সে মেয়ের হাত ধরে বাইরে বেরিয়ে এলো। এই গ্রামে আত্মীয় বলে তার কেউ ছিল না, তাই কাউকে কিছু বলবারও নেই। উঠোন পার হয়ে পথের ধারে সেই বাবলাতলায় এসে সে দাঁড়িয়ে পড়ল। তার মন কেঁদে উঠল। তারপর সেই কান্না তার মুখ দিয়ে বেরিয়ে এলো। মহেশ, মহেশ রে।
নক্ষত্র খচিত কালো আকাশের দিকে মুখ তুলে গফুর বলল, আল্লাহ আমারে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার টেস্টটা নিয়ে মরিছে আল্লাহ। তার জন্য এতটুকু খাবার কেউ রাখেনি আল্লাহ, কেউ রাখেনি। যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া টেস্টার জল তারে খেতে দেয়নি, তার কসুর তুমি কখনো মাফ করো না আল্লাহ, তার কসুর তুমি কখনো মাফ করো না। মহেশ, মহেশ রে। শেষ হলো আমাদের আজকের গল্প মহেশ। গল্পে গফুর মিয়ার চরিত্রে ছিল সৌগত, আমিনা বিবির চরিত্রে ছিল অঙ্কিতা এবং তর্করত্নের চরিত্রে ছিলাম আমি, দেব। গল্পের পোস্টার ডিজাইনে ছিল দেব। এরকম ভিন্ন স্বাদের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবশেষে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।